আনন্দপুর সবুজে ঘেরা এক শান্ত সুন্দর গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত দুই ভাইয়ের পরিবার। বড় ভাই রমেশ ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ। দিনরাত খেটে সে সংসার চালাত, কিন্তু অভাব যেন তার নিত্য সঙ্গী ছিল। রমেশের স্ত্রী মালতী আর তাদের একমাত্র মেয়ে মিনা এই ছোট্ট পরিবার নিয়েই তারা সুখে শান্তিতে বসবাস করত। অন্যদিকে ছোট ভাই সমরেশ ছিল ভীষণ ধনী। অর্থ সম্পত্তির কোনো অভাব তার ছিল না, কিন্তু তার মনটা ছিল অনেকটা শুকনো মরিচের মতো, ঝাল আর সংকীর্ণ। সমরেশের স্ত্রী শ্যামলী এবং তাদের একমাত্র মেয়ে টিনা এই ছিল তার পরিবার। মিনা, তুই কোথায়? কিছু খেয়ে যা মা, অনেক তো বেলা হলো। মিনা বাইরে থেকে বলে, আসছে মা। মা, কতদিন আর এই একই খাবার খাবো? রোজ রোজ আর ভালো লাগে না। ওইদিকে কাকার বাড়ি থেকে প্রতিদিন কত সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের গন্ধ আসে। আমরা কি সেই সব খাবার খাবো না? ওই রকম কথা বলতে নেই মা, ওরা বড় লোক, তাই ওদের ঘরে রোজ নিত্য নতুন ভালো ভালো খাবার রান্না হয়। বড়লোক বলতে কি বোঝায় মা? আর ওরা তো আমার কাকা হয়, তাহলে আমাদের আর ওদের মধ্যে এত পার্থক্য কেন? মিনা, তুই এখন ছোট আছিস, এসব কথা এখন তোর বোঝার বয়স হয়নি। সময় হলে সব নিজে থেকেই বুঝতে পারবি। আমিও ওইসব কিছু জানি না মা। বাবা এলে বলবে আজকে যেন বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসে। ঠিক আছে মা, তোর বাবা ঘরে এলে বলবো আজ যেন বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসে। তুই এখন এই কটা খেয়ে নে। মালতীর কথা শুনে মিনার মুখে হাসি ফুটে উঠল। সে আনন্দে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগল। মা, আমার খাওয়া শেষ, আমি এখন খেলতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। তারপর মিনা তার কাকার মেয়ে টিনার সাথে খেলতে চলে যায়। এইদিকে মিনার বাবা জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে ফিরে আসে। ও মিনার মা, কোথায় গেলে? অনেক তো বেলা বয়ে যাচ্ছে, ব্যাগটা দাও, বাজারে যেতে হবে তো। মালতী হাতে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এই নাও বাজারের ব্যাগ। তাড়াতাড়ি বলো কি কি আনতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বাজার বন্ধ হয়ে যাবে আবার। আজকে তেমন কিছু লাগবে না গো, চাল আর ডাল আনলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে বাজারে গেলাম। শোনো, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি। আবার কি কথা? তোমার মেয়ে আজকে বড় মাছ খাবে বলে বায়না করেছে। তুমি ওকে বোঝাতে পারলে না আমাদের এই অভাবের সংসারে বড় মাছ কিভাবে কিনে আনবো? আমি অনেক বুঝিয়েছি গো, বড় মাছ না আনলে সে আজ ভাত খাবে না বলেছে। ঠিক আছে, আমি বাজারে গিয়ে দেখছি কি করা যায়। শোনো, আমাদের এমনিতেই টানাটানির সংসার, কারো কাছে ধার করে কিছু আনবে না কিন্তু। এই কথা শুনে রমেশ বাজারের দিকে চলে গেল আর গিয়ে দেখে তার ছোট ভাই একটি বড় সাইজের মাছ কিনছে। আরে দাদা, হঠাৎ কি মনে করে এই মাছ বাজারে? মেয়েটা আজকে মাছ খাবে বলে বায়না করছিল। মাছ খাবে? সে তো ভালো কথা। তুমি ওই পাশের দোকানে যাও, ওইখানে অনেক ছোট মাছ পাবে। ওই মাছ নিয়ে বাড়ি চলে যাও। রমেশ কথা না বাড়িয়ে রামুকে বলে, রামু, এই মাছটা কত করে দিচ্ছিস? ৫,০০০ টাকা কিলো। এত দাম, কিছু কম হবে না? এর থেকে কম হবে না। নিলে নাও, না হলে নিতে হবে না। এই কথা শুনে রমেশ ভাবতে থাকে। মেয়েটা এত শখ করে বলেছিল আজকে বড় মাছ কিনে নিয়ে আসতে। ছোট, তুই কিছু টাকা ধার দে না। আমার মেয়েটা অনেক আশা করে আছে, আমি বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে যাব। তোকে ধার দেওয়ার মতো আমার কাছে এখন অত টাকা নেই। তুই ছোট মাছ কিনে বাড়ি চলে যা। ছোট ভাইয়ের কথা শুনে রমেশ ছোট মাছ নিয়ে তার বাড়িতে চলে আসে। গিন্নি, কোথায় গেলে গো? বাজারটা ধরো। ওগো, মাছ নিয়ে এসেছো? না গো, মাছের এত দাম, কিনতে পারলাম না। মেয়েটা এত করে বলল, তাও মাছ কিনে আনতে পারলাম না। আমি কি ধরনের বাবা যে একটা মাছ কিনতে পারলাম না? তোমায় এত চিন্তা করতে হবে না, মিনা এলে আমি তাকে ঠিক বুঝিয়ে বলবো। মালতীর কথা শুনে রমেশ নিশ্চিন্ত হয়ে আবার মাঠে কাজ করতে চলে যায়। ওইদিকে মিনা আর টিনা যখন মাঠে খেলছিল, তখন টিনা বলে উঠল, মিনা,
চল আমাদের বাড়িতে আজকে বড় মাছ হয়েছে, মাছ ভাত খাবো চ। তারা দুজন টিনার বাড়িতে চলে যায়। টিনা তার মাকে যেই না খাবারের কথা বলে, তখনই টিনার মা বলে ওঠে, তোকে কতবার বলেছি তুই মিনার সাথে খেলবি না, আর তুই তাকে মাছ খাওয়াতে নিয়ে এসেছিস। কাকিমা, আমাদের বাড়িতেও আজকে বড় মাছ রান্না হচ্ছে। তোদের বাড়িতে যখন বড় মাছ হয়েছে তাহলে এখানে কেন খেতে এসেছিস? টিনা বলল, তাই আমি এসেছি। যা, চলে যা, এখানে কোনো দিন আর আসবি না। মিনা কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে আসে। মিনার চোখে জল দেখে মালতী বলে ওঠে, কি হয়েছে মা, তোর চোখে জল কেন? জানো মা, কাকিমা খুব বাজে। টিনা আমাকে ওদের বাড়িতে মাছ খাওয়াবে বলে নিয়ে গিয়েছিল, কিন্তু কাকিমা আমাকে দেখে তাড়িয়ে দিল আর বলল আমি যেন টিনার সাথে না মিশি। বড়দের নামে এসব কথা বলতে নেই। আর কাঁদিস না এখন, চুপ কর। বাবা আজকে বড় মাছ এনেছে। না রে মা, তোর বাবা বড় মাছ আনতে গেছিল বাজারে, মাছের এত দাম তাই তোর বাবা বড় মাছ কিনে আনতে পারেনি, এই ছোট মাছ এনেছে, এই দিয়ে ভাত খেয়ে নে মা। তারপর মিনা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ওইদিকে জমিতে রমেশ যখন কাজ করছিল, তখন পাশের জমির হাড়ু কাকা বলে উঠল, আরে রমেশ, আর কত কাজ করবি? অনেক তো বেলা হলো, এবার বাড়ির দিকে চল। হ্যাঁ কাকা, একটু কাজ বাকি আছে, দাঁড়াও, একসাথে বাড়ি যাব। এই গ্রামে তোর মতো এত পরিশ্রমী মানুষ আর নেই রে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যেভাবে খেটে যাচ্ছিস সেটা দেখে সত্যি অবাক লাগে। এত পরিশ্রম করেও তো মেয়েটার একটা ছোট ইচ্ছাও পূরণ করতে পারছি না। উপরওয়ালা সব দেখছে, একদিন ঠিক তুই তোর পরিশ্রমের দাম পাবি। হ্যাঁ কাকা, সেই ভরসাতে তো আছি। চলো কাকা, আজকের মতো কাজ শেষ হলো। তারা দুজনে গ্রামের কাঁচা পথ ধরে গল্প করতে করতে হাঁটতে থাকে। এমন সময় যে যার বাড়ির রাস্তার দিকে চলে যায়। ও মিনার মা, কোথায় তুমি? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, জমিতে আজকে অনেক কাজ ছিল, ওটা শেষ করে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। সে আমি যাচ্ছি, কিন্তু আমার মিনামাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? সে এখন ঘুমাচ্ছে। আমি তাহলে হাত মুখ ধুয়ে আসছি, তুমি গিয়ে ভাত বাড়ো। মালতী, সত্যি কথা বলো তো, কি হয়েছে? মালতী নিজেকে সামলাতে না পেরে রমেশকে সব কথা খুলে বলতে থাকে। তোমার মেয়ে আজকে তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে তোমার ভাইয়ের বউ অনেক ছোট বড় কথা শুনিয়েছে তোমার মেয়েকে। এইভাবে সব কথা খুলে বলে রমেশকে। রমেশ এসব কথা শুনে তার চোখে জল চলে আসে আর বলে, আমি কি ধরনের বাবা যে মেয়ের একটা ছোট আবদারও পূরণ করতে পারছি না? ওগো, তুমি এমনভাবে ভেঙে পড়ো না, উপরবালা আছে, দেখবে তিনি একদিন না একদিন সব ঠিক করে দেবে। তুমি তাড়াতাড়ি এই ভাত কটা খেয়ে নাও দেখি, অনেক বেলা হলো। রমেশ আর কিছু না বলে ভাত খেতে থাকে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। হঠাৎ এক বছর গ্রামে কোনো বৃষ্টি হলো না। সব জমি পুকুর শুকিয়ে যেতে লাগলো। গ্রামের সব লোকেরা আতঙ্কে পড়ে গেল। এইদিকে রমেশ আর মালতী ভাবতে লাগলো, আমরা তো একই গরিব, তার উপরে এই খরার কারণে আমাদের যেটুকু টাকা ছিল সেটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ গো, এবার কি আমাদের না খেয়ে মরতে হবে? আমরা আর কি করব, সবই ওপরওয়ালার হাতে। সে তো তুমি ঠিক কথাই বলেছ। তার উপরে চাষের জন্য মহাজনের কাছ থেকে যে টাকা নিয়েছিলে সেই টাকাটাও তো দিতে হবে। মালতীর কথা শুনে রমেশ হতাশ হয়ে যায়। ওইদিকে মহাজন তার বাড়িতে আলোচনা করতে ব্যস্ত। বুঝলি কমল, এটা অনেক ভালো সময়। গ্রামের অধিকাংশ লোক সবাই আমার থেকে টাকা ধার নিয়েছে। এখন গ্রামের যা পরিস্থিতি, কেউ এখন টাকা শোধ করতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ বাবু, এই সুযোগে সব জমি আপনার হয়ে যাবে। এরকম মাঝে মাঝে হলে ভালোই হয়, কত সহজেই কত জমি পেয়ে যাব। তাহলে কর্তা, কালকে রমেশদের বাড়ি গেলে ভালো হয়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কারণ ওরা প্রচুর সৎ। টাকা নেওয়ার সময় এদিক ওদিক কাগজগুলো বড্ডই পড়ে দেখে। এবার বুঝবে ঠেলা। হ্যাঁ কর্তা, তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে, চল তাহলে সবার প্রথমে রমেশের বাড়িতে যাওয়া যাক।
এই বলে মহাজন তার লোকেদের নিয়ে রমেশের বাড়িতে চলে যায়। রমেশ, বাড়ি আছো নাকি? এই সময় কে এলো বলো তো গিন্নি? আমার মনে হয় মহাজন এসেছে। চলো বাইরে গিয়ে দেখি কি হয়। এই বলে তারা বাড়ির বাইরে চলে যায়। কর্তা, ভেতরে এসে বসো। আমি এখানে বসতে আসিনি। টাকা দিবি নাকি ঘরছাড়া করব? কর্তা, আর কিছুদিন আমাকে টাইম দাও, আমি তোমাকে সব টাকা শোধ করে দেব। আর সময় দেয়া যাবে না। আপনি তো সবই জানো কর্তা। খরা হওয়ার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে, তাই টাকাটা সময় মতো দিতে পারিনি। এই সব কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে, নইলে ঘর থেকে বার করে দেব। এইরকম করবেন না কর্তা, নইলে গোটা পরিবার নিয়ে গাছতলায় বসতে হবে। আর কিছুদিন দয়া করে সময় দিন। টাকা নেয়ার সময় মনে ছিল না যে টাকাটা সময় মতো ফেরত দিতে হবে। ঠিক আছে রমেশ, তোকে আর 15 দিনের সময় দিচ্ছি। তার মধ্যে টাকা না দিতে পারলে তোর ঘরবাড়ি আমি নিয়ে নেব। এই বলে মহাজন তার লোকেদের নিয়ে রমেশের বাড়ি থেকে চলে যায়। কর্তা, আজকেই তো ভালো সুযোগ ছিল রমেশের ঘরবাড়ি, জমি সব নিয়ে নেবার। না, এক্ষুনি এরম করা যাবে না। ওরা যদি গ্রামের মোড়লের কাছে যায় তাহলে মোড়ল ওকে 1 মাসের সময় দেবে। আর এমনিতেও আমি ওকে 15 দিনের সময় দিয়েছি। আরও 15 দিনে কি বা করবে? কর্তা, আপনার কি বুদ্ধি! রমেশ বিছানায় বসে বসে ভাবে এখন সে কি করবে। তখনই পাশ থেকে মিনা বলে ওঠে, মা আমাদের ঘর থেকে বার করে দিলে আমরা তাহলে কোথায় থাকব? না মা, ওইসব কিচ্ছু হবে না, আমি আছি তো। তুমি একবার তোমার ভাইয়ের কাছে যাও না, ওরা তো অনেক ধনী, বললে হয়তো কিছু টাকা ধার দেবে এই বিপদের দিনে। হ্যাঁ বাবা, তুমি একবার যাও না কাকার কাছে। রমেশের তখন মনে পড়ল সেই বাজারের মাছ কেনার কথা। যখন তাকে একটি মাছ কেনার টাকা চেয়েছিল তখন তাকে কিভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কি গো, কি এত ভাবছো? ঠিক আছে, তোমরা অত করে যখন বলছো তাহলে আমি ঘুরে আসছি। রমেশ হাঁটতে হাঁটতে তার ছোট ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়। ছোট, বাড়িতে আছিস? কে আবার এই ভর দুপুরবেলা ডাকাডাকি করে? কে আবার? গলা শুনে মনে হচ্ছে তোমার গরিব দাদা এসেছে। এই ভর দুপুরবেলা আবার কি করতে এলো? কি করতে আসবে আবার? দেখো, টাকা চাইতে এসেছে। তবে আমি বলে দিচ্ছি, ওই গরিবের কথা ভিজে গিয়ে ভুল করেও টাকা দেবে না। তুমি চিন্তা করো না গিন্নি, আমি কোনো টাকা দেব না ওকে। এই বলে সে ঘরের বাইরে গেল। দাদা, তুমি এত দুপুরবেলা কি করতে এসেছো? তুই তো সবকিছুই জানিস। এই বছর খরার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে এসব কথা শোনাচ্ছিস কেন? আমি এসব কথা শুনে কি করব? আজকে মহাজন এসেছিল। মহাজনের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা শোধ করতে পারিনি বলে মহাজন 15 দিনের সময় দিয়ে গেছে। তার মধ্যে টাকা না দিলে সে বলেছে বাড়ি থেকে বার করে দেবে। তুই কিছু টাকা ধার দিতে পারবি? কি বলছো দাদা? আমারও তো ফসল নষ্ট হয়ে গেছে, আমি এখন টাকা পাবো কোথা থেকে? তুমি এখান থেকে যাও, অন্য কিছু ব্যবস্থা করো। ঠিক আছে, তোর কাছে যখন হবেই না, তাহলে অন্য কোথাও ব্যবস্থা করছি। এই বলে রমেশ ওখান থেকে মন খারাপ করে চলে আসে। তোমার ছোট ভাই কি বলল গো? সে বলল অনেক ফসল নষ্ট হয়ে গেছে, তাই সে কোনো টাকা দিতে পারবে না। দেখতে দেখতে প্রায় 15 দিন শেষ হতে যায়। রমেশ দুশ্চিন্তায় বসে আছে, কি করবে বুঝতে পারছে না। সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। ওপরওয়ালা সব ঠিক করে দেবে। কিভাবে সব ঠিক হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কর্তা এলে আমি আরও কিছু মাসের সময় চাইব। দেখবে উনি ঠিক আরও সময় বাড়িয়ে দেবে। তুমি ওনাকে চেনো না, উনি সময় আর দেবে না। ঠিক সেই সময় একজন বৃদ্ধ ভিখারি গ্রামে ঢোকে। সেই প্রথমে ছোট ভাইয়ের বাড়িতে যায়। বাবা, আমাকে 2টো ভিক্ষা দিবি? অনেক দিন হয়ে গেছে, কিচ্ছু খাইনি। ভিখারির কথা শুনে ছোট ভাই এবং তার বউ বাইরে আসে। এটা কি ধর্মশালা দেখতে পাচ্ছ? যে পাচ্ছে সে চলে আসছে। যাও, এখন যাও, এখন ভিক্ষা দেয়া যাবে না। শ্যামলীর কথা শুনে ভিখারি রেগে গিয়ে বলে, তোরা ধনী বলে আমাকে এত অপমান করলি?
তো তোদের এই ধন সম্পদ আর বেশি দিন থাকবে না। যাও যাও, এসব ফালতু কথা এখানে বলো না। এরকম কত লোক এলো গেল। এই কথা শুনে সেই ভিখারিটি ওখান থেকে চলে গেল। তারপর ভিখারিটি হাঁটতে হাঁটতে রমেশের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাবা, আমাকে দুটো ভিক্ষা দিবি? রমেশের বউ বলে, রমেশ, বাইরে কি এসেছে? চলো গিয়ে দেখি তো। এই বলে তারা দুজন বাইরে এসে দেখে একটি ভিখারি বাইরে দাঁড়িয়ে আছে। বাবা, কে আপনি? এত গরমে রোদের মধ্যে এখানে এসেছো? 2 দিন হয়ে গেল, পেটে কোনো দানা পানি যায়নি। তুই কিছু দে না, ভগবান তোদের মঙ্গল করবে। ঠিক আছে বাবা, আপনি ভিতরে আসুন। বাবা, আমাদেরই তো খুব খারাপ অবস্থা, তাই বেশি কিছু ব্যবস্থা করতে পারলাম না। এই বলে তারা দুজনে ভিখারিটিকে ভালো করে খাওয়ায়। ভিখারিটি যাওয়ার সময় বলে, আমি সব কিছুই জানি। তোদের এত খারাপ অবস্থায় সত্ত্বেও তুই যে আমাকে এত কিছু খাওয়ালি, আমি খুব খুশি হয়েছি। আমি আশীর্বাদ করলাম তোদের এই দিন আর থাকবে না, সব পাল্টে যাবে। এই বলে ভিখারিটি তাদের একটি সোনার থলি দিয়ে বলে, এই সোনা সঠিক কাজে ব্যবহার করবি, নইলেই সোনা থাকবে না। রমেশ কিছু বলার আগেই ভিখারিটি কোথায় যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। দেখলে গিন্নি, আমি বলেছিলাম না উপরওয়ালা সব দেখছে। আর নিজেদের থাকার জন্য একটি বাড়ি বানায় আর গ্রামের সব গরিব লোকেদের সাহায্য করতে থাকে। ওইদিকে ভিখারি বাবার অভিশাপে সমরেশদের ব্যবসা অনেক ক্ষতি হয় এবং তারা ভিখারি হয়ে যায়। সমরেশ এবং তার বউ নিজেরাই সব ভুল বুঝতে পারে। তারপর তারা তার বড় ভাইয়ের কাছে যায়। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সব ভুল বুঝতে পেরেছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য নাই। তাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার বউও তার দাদার কাছে ক্ষমা চায়। আরে ছোটু, তুই আমার ভাই হোস, তোকে আমি ক্ষমা না করে থাকতে পারি? ওইসব যা হয়েছে ভুলে যা, তুই এবার দিয়ে আমাদের সাথেই থাকবি। মিনা পাশ থেকে বলল, কি মজা, এবার থেকে টিনা আমার সাথেই থাকবে আর আমরা একসাথেই খেলব। ছোট ভাইয়ের বউ চোখ ভেজা মৃদু গলায় বলল, হ্যাঁ মা, এবার থেকে তোরা একসাথে খেলবি।